তুই তনুজাকে নিয়ে খুব গর্ব করতিস, তনুজার প্রশংসায় পঞ্চমুখ ছিলিস, তারপরেও তিশাকে ফোনে বিশ্রীভাবে গালি দিয়েছিস। তিশা সেই রাগ ক্ষোভ থেকেই তোর সামনে প্রমাণ করতে চায় তনুজা ভালো মেয়ে না। অনেক দিন ধরে তিশা আমার কাছে ফোনে হেল্প চাইছিল, তারপর তনুজা তাদের বাড়িতে যাওয়ার পর তিশার রাগ বেড়ে যায়। ও ভেবেছে তুই তনুজাকে বিয়ের আশ্রয় দিয়েছিস, কিন্তু তুই তো জানিস না আন্টি তনুজাকে এনেছিল। ওই বাড়িতে তনুজা থাকলেও তাদের দুজনের সম্পর্ক আরও গাঢ় হবে। এভাবেই তিশা এমন ছক কষে, এক, তনুজাকেও বাড়ি ছাড়া করা, দুই, তুই নিজে যেন তনুজাকে বাজে মেয়ে ভাবিস। তিশার বিশ্বাস ছিল তিশাকে যেন গালিগুলো দিয়েছিস স্বয়ং তুই নিজেই সেগুলো তনুজাকে দিবি, কিন্তু সবটা উল্টো হয়। তনুজা ও বাড়িতে বউ হয়ে গেল, আর তনুজার প্রতি তোর অন্ধবিশ্বাস রয়ে গেল। দিব্য দাঁত কিরমিরিয়ে বলে, তোর লজ্জা করলো না তৃষার কথা মতো এরকম করতে? একটা মেয়েকে সবার সামনে খারাপ প্রমাণ করতে? কতটা নীচ তোর মন মানসিকতা! ছি, আমার ঘৃণা হচ্ছে। এর এক একটা আমার বন্ধু ছিল। এইটুকু বলে থেমে তনুজার দিকে এগিয়ে গিয়ে বলে দিব্য, তনুজা, এবার তোমার পালা। পা থেকে জুতোগুলো ওকে পিঠাও। এটা তোমার দিক হতে শাস্তি। তারপর তো ওকে আমি পুলিশে দেবই। তনুজা নিষ্প্রভ চোখে চেয়ে দিব্য ফের বলল, কি হলো? যা বলছি তাই করো। দিব্যর ধমকানিতে মৃদু কেঁপে ওঠে তনুজা, মিহি স্বরে বলে, থাক না দিব, থাক, এমনিতেই অনেক মেরেছো। দিব্য কথা না বলে সরাসরি তনুজার হাত ধরে। আচমকা হাতটা ধরায় তনুজা বিব্রত বোধ করে। তনুজা কিছু বলার আগেই দিব্য তাকে এগিয়ে নিতে নিতে চোয়াল ঝুলিয়ে বলে, যা বলেছি তাই করো। ওকে জুতো পিটা করবে, শুরু করো। তনুজার অস্বস্তি হচ্ছিল। সে দিব্যর ধরে রাখা হাতের দিকে এক পলক তাকায়, তো ফের দিব্যর রাগে লাল হয়ে থাকা মুখাবয়বের দিকে চেয়ে বলে ওঠে, দিব্য, হাতটা ছাড়ো, ছাড়ো। দিব্য রাগে ফুঁসছে, কোনো কথাই যেন তার কানে ঢুকছে না। সে যেন নিজের মধ্যে নেই। লিমন আর তৃষাকে কেটে টুকরো টুকরো করে ফেললেও তার রাগ মিটবে না, এতটুকু শান্তি হবে না, সে স্বস্তি পাবে না। এতটা রাগ ক্ষোভ দিব্যর হচ্ছে। দিব্য রাগে কাঁপছে। রাগী স্বরে গলার স্বর চড়িয়ে দিব্য ফের বলল, যা বলছি তাই করো। তনুজা বড় দ্বিধা দ্বন্দ্বে পড়ল। তন্মধ্যে লিমন কথা বলে ওঠে। মুখ খুলতে গিয়ে ব্যথায় মাথাটা ঝিমঝিম করে ওঠে তার। তবুও রাগ ক্ষোভ নিয়ে আওড়ায়, দিব্য, আজ তুই আমার খারাপ বলছিস? তুই নিজে কি? তুই বোধহয় ধোয়া তুলসী পাতা। তনুজাকে নিয়ে তোর এত বাড়াবাড়ি। হ্যাঁ, আমি তিশার কথাই সব করেছি। এর পিছনে তনুজার উপর আমার রাগ ছিল। সেদিন ডিয়ার কমপ্লিট করতে ওকে প্রপোজ করায় কত বড় কথা বলে অপমান করলো আমায়, কিন্তু ঠিকই তো কদিন পর তোর প্রেমেই পড়লো। সেই রাগ থেকে আমি তিশাকে হেল্প করি, আর আজ তুই বড় বড় করে বলছিস আরে ফেলতে গিয়েছিলি তুই। দারুণ অভিনয় করলি মাইরি, অভিনয়ের মতন করলি। তনুজা তোর প্রেমে পড়লো, ওইদিকে তুইও, কিন্তু এটা তো বাজি ধরাই ছিল। আর তুই আমাকে বলেছিস নিজের দিকে তাকা। বড় ভাইয়ের হবু বউ, যদিও তিশার বন্ধু ছিল, তারপরে তো সেই সময় তিশার পরিচয় ছিল তোর ভাইয়ের হবু বউ। তাকে নিজে পালাতে হেল্প করলি, ইভেন একসাথে ফোনে দুজনেই রিলেশনে গেলি। হ্যাঁ, পরপর সবটা শুনে তনুজার মাথায় আকাশ ভেঙে পড়ল। তনুজা বাকরুদ্ধ হয়ে যায়, স্তব্ধ হয়ে বিমূঢ় ঠায় দাঁড়িয়ে রয়। দিব্য সম্পর্কে এমন কিছু শুনতে হবে তা স্বপ্নেও ভাবেনি সে। দিব্যর উঁচু মাথাটা মুহূর্তেই নুইয়ে আসে। কোথাও একটা অপরাধ বোধে ভুগছে সে। আজ নিজের কাছেও সে স্বচ্ছ নয়। কথাগুলো তো মিথ্যে নয়। তনুজার দিব্যর প্রতি ঘেন্না হচ্ছে। সে বাজি ধরা প্রেম ছিল, পুরোটাই অভিনয় ছিল, আর সত্যি তার তৃষার সাথেও। এসব শুনে দিব্যর প্রতি ঘৃণার মাত্রা বাড়তে থাকে। পরপর সম্বিত ফিরে পেতেই তনুজা তৎক্ষণাৎ দিব্যর ধরে রাখা হাতটা এক হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করতে করতে কণ্ঠের তেজ ঢেলে বলে উঠল, হাতটা ছাড়ো, আমার হাতটা ছাড়ো দিব্য। তোমার কোনো রাইট নেই এইভাবে যখন তখন আমার ছোঁয়ার। একটা কথা কান খুলে শুনে রাখো, নেক্সট আমার সাথে কথা বলতে হলে দুবার ভেবে কথা বলবে। আমি তোমার গার্লফ্রেন্ড নই, মনে রাখবো। আমি তোমার বড় ভাইয়ের বিয়ে করাবো, হবু বউও নই আমি। তনুজার ধরে রাখা হাতটা মুহূর্তেই ছেড়ে দেয় দিব্য, সাথে মাথাটা নুইয়ে পড়ে তার। মনে রাখবা, আমি তোমার বড় ভাইয়ের বিয়ে করাবো। দিব্যর কানে বার কয়েক কথাটা ঝনঝনিয়ে বাজতে থাকে। কিছু পল সময় নিয়ে দিব্যর মুখ থেকে অস্ফুট স্বরে বেরোয়, সরি। ওদিকে রাফি লিমনকে নিয়ে কেটে পড়ে। সিএনজি ডেকে উঠে বসে হাসপাতালে নেয়ার জন্য। নীতি শান্ত গলায় বলল,
বাড়ি চলো। আর আমার মনে হয় আপাতত তৃষার ব্যাপারটা হাইডে রাখাটাই বেটার হবে, কারণ তৃষা এসব করেছে সেসব তুলে ধরতে গেলে তোমাদের দুজনের বিষয়টা সবার সামনে আসবে। জানি না ভাইয়া কিভাবে নেবে, কিন্তু নানু আপু ঠিকভাবে নেবে না। তাই বলছি এখন এসবের পিছনে বুয়া আর নীলম ছিল, এতটুকুই সবাইকে জানানো ভালো হবে। পরে কোনো উপযুক্ত সময়ে ধীরে ধীরে স্থিরভাবে ভাইয়াকে জানানো যাবে। তৃষার নাম কর্ণকুহরে পৌঁছতেই দিব্যর কপালের শিরা ফুলে ফেপে ওঠে। পরপর নুইয়ে থাকা মাথাটা উঁচু হয়, হাতের আঙ্গুল মুষ্টি বদ্ধ করে কণ্ঠে সমস্ত ক্রোধ ঢেলে বলে ওঠে, তৃষা, ও চেনে না আমাকে, চেনে না সাফন দিব্য মির্জাকে। ওর কত বড় স্পর্ধা আমার বাড়ির বুয়াকে দিয়ে এত বড় নোংরা কাজ করেছে। এর শাস্তি কতটা ভয়াবহ হতে পারে ও ভাবতেও পারবে না। তৃষাকে আমি দেখে নেব। আশেপাশের মানুষের জটলা ধীরে ধীরে কমতে শুরু করেছে। ব্যস্ততার ঠাসা নগরীর ব্যস্ত মানুষেরা যার যার কাজে ফিরতে থাকে। এই শহরের কত রং, কত ঢং, দিন দুপুরে কত কি ঘটে, এসব দেখে শুনে অভ্যস্ত তারা। রাস্তায় মারামারি, হানাহানি এসব আহামরি কিছু নয়। আর নিজ কাজে প্রত্যেকে এতটাই ব্যস্ত যে সময় নষ্ট করে কৌতূহলী হয়ে থাকার জো বা ইচ্ছে দুটোই খুব কমই থাকে। দিব্য যখন তৃষাকে দেখে নেবে হেনতেন বোঝে, সেই সময় তনুজা মুখ খোলে, রুষ্ট কণ্ঠে বলে সে, ব্যাস দিব্য, ব্যাস, অনেক হয়েছে। তোমায় এতটা প্রতিশোধ পরায়ণ হতে হবে না। অন্যকে দেখে নেওয়ার আগে ভালো করে নিজের দিকে একবার তাকাও। তৃষ্ণা এসব এমনি এমনি করেনি, সে কিন্তু রাগ ক্ষোভ থেকেই এটা করেছে। হ্যাঁ, তার হিংসা, রাগ, ক্ষোভ পুরোটাই ভুল। তবে তৃষ্ণার এই রাগ হওয়া, সেই রাগ মেটাতে ষড়যন্ত্র করার জন্য পরোক্ষভাবে কেউ না কেউ দায়ী। আজকাল অহরহ পেপার, পত্রিকা, সোশ্যাল মিডিয়ায় দেখা যায় তৃষার মতো ষড়যন্ত্রকারীদের হাতে নিরীহ কাউকে বলি হতে হয়। সবার কাছে তৃষারা যেমন অপরাধী, ঠিক তেমনি তৃষারা যার জন্য এমন হিংস্র হয় সেও সমান দায়ী। জানো দিব্য, জানো তুমি তৃষারা এমন হয় কি জন্য, কিভাবে তারা এতটা হিংস্র হয়? পরোক্ষভাবে তাদেরকে ষড়যন্ত্রকারী বানায় কে, জানো তুমি? নীতি তার সরু ভ্রু দুটো কুঞ্চিত করে তনুজার পানে চেয়ে, দিব্য নির্বোধের মতন চেয়ে। তনুজা কি বলতে চাইছে তা তার বোধগম্য হচ্ছে না। তনুজা মনে মনে তাচ্ছিল্য হাসল, পরপর দিব্যর দিকে আঙুল তাক করে বলল, তোমার মতো দিব্যরা, তোমার মতো প্রতারণাকারী দিব্যরা সমাজে তৃষাদের তৈরি করে। তারা নিজ ভাইয়ের সাথে প্রতারণা করে ভাইয়ের এক্সের সাথে রিলেশনে যায়। এখানেই শেষ নয়, কাহিনী তো আরও বাকি আছে। তারা তো রিলেশনটাকে টাইম পাস হিসেবে নেয়। আজ এর সাথে টাইম পাস, কালো ওর সাথে টাইম পাস। আজ একে ভালো লাগলো, রিলেশনে গেলাম, তো কালো ওকে ভালো লাগলো, ওর সাথে রিলেশনে গেলাম। নাও ব্রেকআপ, তারপর আরেকজনের সাথে রিলেশন তৈরি করা, সুন্দর অভিনয় করা। তনুজার তাচ্ছিল্য করে বলা প্রত্যেকটা কথা দিব্যর বুকে ছুরির মতো বিচ্ছে। ক্ষত বিক্ষত হচ্ছে তার হৃদয়টা। দিব্য চোখ দুটো বন্ধ করে নেয়, তারপর পলক তুলে শূন্য দৃষ্টিতে উপরের দিকে তাকায়। অন্য সময় হলে দিব্য জোর গলায় বলতো, বিশ্বাস কর তনু, তুমি কখনোই আমার টাইম পাস ছিলে না। বন্ধুদের সাথে বাজি ধরে তোমাকে প্রেমে ফেলতে গিয়ে আমি নিজেই তোমার প্রেমে পড়ে যাই। হ্যাঁ, আমি এর আগে রিলেশনে গিয়েছি, কিন্তু তৃষার প্রতি আমার কোনোদিনও কোনো ফিলিংস আসেনি। এছাড়াও বন্ধুদের সাথে ঘুরতে ফিরতে গিয়ে অনেক সময় মেয়েদের সাথে ফ্লার্টিং করেছি, কিন্তু তাদের কারোর প্রতি আমি ভালোবাসা অনুভব করিনি। কখনো কারোর জন্য উতলা হইনি। কাউকে এক পলক দেখার জন্য এক ফোঁটা ছটফট করেনি আমার হৃদয়। তাদের কারোর জন্য অস্থির হইনি আমি, কিন্তু তোমার জন্য পাগলামি করেছি আমি। কনকনে শীতের সকালে ঘুম থেকে জেগে কুয়াশার চাদরে মুড়িয়ে রাখা 1.5 ঘন্টার পথ বাইক চালিয়ে ফুল নিয়ে গিয়েছি তোমার জন্য, শুধু তোমার জন্য। তোমাকে আমার প্রতি দুর্বল করতে গিয়ে তোমার আগে আমি তোমাতে বিমোহিত হয়েছিলাম। আকাশ বাতাস কাঁপিয়ে আমি জোর গলায় বলতে পারবো তোমার সাথে আমি চিট করিনি। আমি সত্যি তোমাকে ভালোবাসি, এখানে এক ফোঁটা মিথ্যে নেই। তবে আজ কেন জানি নিজের হয়ে নিজের ভালোবাসার জন্য সাফাই গাইতে ইচ্ছে করল না দিব্যর। সম্পর্কের জটিল সমীকরণ এসে দাঁড়ালো তাদের মধ্যে। এতদিন দিব্য ইভানকে দায়ী করত, কিন্তু আজ মার্বেলের মতো স্বচ্ছ আর পরিষ্কার হয়ে গেল বিষয়টা। ইভান নয়, এসবের পেছনে ছিল তৃষা। এতদিন ইভানের ওপর রাগ ক্ষোভ জিদ নিয়ে তনুজাকে ফের নিজের করে পাওয়ার স্বপ্ন দেখলেও আজ মুহূর্তেই ফিরে পাওয়া প্রতীক্ষায় থাকা মন কেমন মিয়ে আসে দিব্যর। দিব্য ভগ্ন অপরাধী মন নিয়ে মাথাটা নুইয়ে ফেলে। তনুজা বড় বড় শ্বাস ফেলে নীতির দিকে তাকায়, দীর্ঘশ্বাস ফেলে বলল,
নীতি, আমার মনে হয় সত্যিটা বলে দেয়াই বেটার। কোনো কিছু লুকানো ঠিক নয়, পাছে গিয়ে সমস্যাও হতে পারে। দিদুন যেভাবে ন্যায় নেবে, তারপর উনিও যেভাবে ন্যায় নিবে। তবে আমি কোনো মিথ্যা ছলনার মধ্যে নিজেকে রাখতে চাই না, কোনো কিছু লুকাতে আড়াল করতে চাই না আমি। নীতি অস্থির চিত্তে বলল, তুমি আমার কথাটা একটু রিয়েলাইজ করার চেষ্টা করো ভাবিমণি। দেখো, দিদুনকে তো তুমি চেনোই, বড্ড পুরনো আমলের ধ্যান ধারণা তার। তোমার আর ছোট মির্জার কথা জানলে প্রচণ্ড অসন্তুষ্ট হবেন। এবার আসি ভাইয়ের কথায়। ভাইয়া মন মানসিকতা সম্পর্কে পুরোপুরি না হলেও আমি অল্প স্বল্প অবগত আছি। ছোট থেকে ভাইয়াকে দেখেছি। আমার মনে হয় তোমাদের রিলেশনের কথা জানলে ভাইয়া এই সম্পর্কটা স্বাভাবিক রাখতে পারবে না। যেহেতু তোমাদের বিয়ে হয়ে গিয়েছে, এখন থেকে ফেরার তো কোনো উপায় নেই। তনুজা তৎক্ষণাৎ বলে উঠল, নীতি, তুমি ভুল বুঝছো। আমি ফিরে আসার কথা আজ পর্যন্তও বলিনি। প্রথম প্রথম ওনাকে দায়ী করলেও আমি এটা তখনও বলিনি, আর আজও আমি ফেরার কথা বলছি না। দিব্য আড়ালে তপ্ত নিঃশ্বাস ফেলল, নিজেকে স্বাভাবিক করে বলে, নীতি, তুই ঠিক বলেছিস। আপাতত তৃষাকে হাইডে রাখ। দিদুন বলবো যে উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারে। আর একবার সোসাইটিতে যেটা রটে ছিল, ফের ওরকম কিছু রটালে ইভানের সমস্যা হবে। ও মানসিকভাবে ফের অসুস্থ হতে পারে। এজন্য হলেও সবটা প্রকাশ করার দরকার নেই। সমাজের লোকের কানে একবার কথাটা গেলে আলোর গতিতে ছড়িয়ে দেবে। মির্জা বাড়ির বড় ছেলের বউয়ের তাদের ছোট ছোট ছেলের সাথে সম্পর্ক ছিল। এই ভেবে দিব্য কাট কাট গলায় বলল। দিব্যর বলা ইভানের মানসিক ট্রমার কথা শুনে তনুজা এবার একটু দমে যায়। আর কিছু বলে না। দিব্য নীতিকে উদ্দেশ্য করে বলে, সন্ধ্যা হয়ে আসছে। নীতি, তুই থেমে যায় দিব্য। তনুজার নাম সম্পূর্ণ করে না। মস্তিষ্ক সজাগ হয়। তনুজার বলা কথাটা পরপর স্মরণ হয়। 2 সেকেন্ড পর ম্লান স্বরে বলল। নীতি, তুই ওনাকে নিয়ে বাড়ি চলে যা। নীতি শুধিয়ে ওঠে। তুমি যাবে না? তুমিও চলো, তোমার সাথেই তো যাওয়া যাবে। দিব্য এদিক ওদিক তাকালো। আমার কাজ আছে, আমি পরে যাব। তারপর একটা রিস্কা দেখে হাত উঁচিয়ে ডাকলো। এই খালি। পরপর রিস্কা আসতেই দিব্য ভাড়া মিটিয়ে দেয়। এক পল তনুজার দিকে চাইল, তড়িৎ নজর সরিয়ে নীতিকে বলল, যা বললাম তাই কর। আর হ্যাঁ, বাসে পৌঁছে মেসেজ দিস। নীতির মুখটা মলিন হয়ে আসলো। বুকের ভেতরটায় কষ্ট অনুভব হচ্ছে, তবে বাইরে প্রকাশ করছে না সে। সেদিন রাতে দিব্য যখন নীতিকে তনুজার থেকে শুনতে বলেছিল, তারপর দিব্য তনুজার দিকে তাকানো। তনুজার দিব্যকে এড়িয়ে যাওয়া সবটাই নজরে আসে নীতির। সে অনুমান করেছিল, তবে একদম শিওর ছিল না। আজ যখন নিজ কানে শুনল, সেই মুহূর্তে চিনচিনে ব্যথা হয় বুকে। এখন দিব্যর মলিন মুখটা দেখে নীতির মায়া হচ্ছে। ইস, সবাই কেমন ভুল জায়গায় গিয়ে ফেসে যায়। তাদের বাড়ির ছেলেমেয়েদের ক্ষেত্রেই কেন এমন হচ্ছে? নীতি উত্তর খুঁজে পায় না প্রশ্নের। মির্জাবাড়ির লিভিং রুম জুড়ে পিনপিনে নীরবতা বইছে। তনুজা আর নীতি বাড়ি ফেরার পরপরই ইভান আর শিরিন সুলতানা আসেন। নীতির নম্বর থেকে মিসড কল উঠে আসে দেখে মিটিং শেষে ইভান ব্যাক করে। ওদিকে রিসিভ করে না। এর মধ্যে শিরিন সুলতানা ইভানের অফিস রুমে এসে বাসায় ফেরার কথা বলেন। নূরজাহান বেগম ফিরে নিত্যর থেকে সবটা শুনে বৌমাকে ইভানকে সাথে নিয়ে তাড়াতাড়ি আসতে বলেন। ইভান 2 হাত প্যান্টের পকেটে গুজে শটান দাঁড়িয়ে। নূরজাহান বেগম গম্ভীর মুখে বসে আছেন। ওনার পায়ের কাছে মেঝেতে বসে বুয়া কেঁদে চলেছে সেই আসার পর থেকে। তনুজা সহ বাকিরা দাঁড়িয়ে। নীতি পরপর সবটা বলে, বুয়া কিভাবে কী করেছে আর কার কথা মতো। নূরজাহান বেগম গম্ভীর গলায় শোধালেন, তা ওই ছেলে কি নাম যেন বলে? ও হ্যাঁ, মনে পড়েছে, রিমন। তো সে কেন এরকম করছে? তার সাথে নাতবউয়ের কিসের শত্রুতা? আর নাতবউকে চিনলই বা কী করে? তনুজার দৃষ্টি নত করে দাঁড়িয়ে। ইভান কোনা চোখে তনুজাকে পরখ করছে। তনুজার মুখশ্রী ভীতু সন্তুষ্ট লাগছে। তনুজা কি জবাব দেবে ভেবে পাচ্ছে না। তন্মধ্যে নীতি হড়বড় করে বলে ওঠে, আরে নানুমানি, এখনকার সময় কাউকে চেনা আবার ব্যাপার নাকি? কলেজে যাওয়া আসার পথেই দেখেছে হয়তো। আর ওই ছেলে ভাবিমণিকে প্রপোজ করেছিল। ভাবিমণি ঠাস করে চড় মেরে রিজেক্ট করেছিল। সেই প্রত্যাখ্যান মেনে নিতে না পেরেই এই ষড়যন্ত্র করে। এবার বুঝলে? নূরজাহান বেগম ভেতরে ভেতরে একটু খুশি হলেন, মনে মনে সন্তুষ্ট হন। যাকে নাতবউ চট্টর মেরেছিল, ভালোই করেছিল। তবে উপরে মুখটা গম্ভীর করে রাখলেন। ইভানের মনে কিছু প্রশ্ন জাগছে।
তবে এখানে সবার মাঝে তনুজাকে প্রশ্ন করে বিব্রতকর অবস্থায় ফেলতে চায় না সে, আর না তো সবার মাঝে কোনোভাবে ছোট করতে। তাই আপাতত প্রশ্নগুলো মনের এক কোণে ঠেসে রাখে। নূরজাহান ফের জিজ্ঞাসা করলেন, দিব্য কই? সে ফিরল না। ছেলেটাকে কি খুব বেশি মেরেছে? শুধু বেশি, খুব বেশি। কয়েকটা দাঁত পড়ে যাবে আমি শিওর। ঠোঁট কেটে যা অবস্থা, ইস, রক্ত টক্ত শেষে দেখে শেষে কি আমার একটু মায়াই হলো। আর আগালেই বেচারার কয়েকটা দন্ত অক্কা পাবে এই দেখে তো রীতিমতো আমার মায়াই হলো। আহারে, এই ফোকলারে কোনো মেয়ে বিয়ে করবে বলো? নিত্য সশব্দে হেসে উঠল। নূরজাহান দু বোনের দিকে চোখ গরম করে তাকালো। নীতি জিভে কামড় দিয়ে থেমে যায়। শিরিন সুলতানা বললেন, মা, তাইলে আমি পুলিশকে ফোন করি, বুয়াকে এসে নিয়ে যাক। এভাবে ঘুমের ওষুধ আর ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা দণ্ডনীয় অপরাধ। যদি বড়সড় অঘটন ঘটতো তখন কি হতো? তাই ওকে সাজা পেতে হবে। সাথে ওই ছেলের নামেও ডায়েরি করব। পুলিশের নাম শুনতেই আবার হাউমাউ করে কেঁদে ওঠে বুয়া। নূরজাহান বেগমের দুপা জড়িয়ে ধরে বিলাপ করতে থাকে। নূরজাহান চ শব্দ উচ্চারণ করে এক হাতে ছাড়াতে ছাড়াতে বলেন, ছাড়ো তো, আর থামো। কানটা ঝালাপালা করে দিলে তো দেখছি। আর এখন কাঁদছো, আগে মনে ছিল না? সেই জন্যই কখনো অন্যায় করতে হয় না। আজ না হয় কাল ধরা পড়তেই হয়। স্বচ্ছ থাকতে হয়। আর কিছু হোক বা না হোক, দিন শেষে নিজের কাছে নিজেই স্বচ্ছ। আমি ভালো আছি বলেই গর্ববোধ করা যায়। শিরিন মোবাইল বের করে ডায়াল করতে যাবেন, সেই সময় নূরজাহান ব্যগ্র কণ্ঠে বললেন, দাঁড়াও ছোট বৌমা, পুলিশকে কল করার দরকার নেই। সবাই বেশ অবাক হয়। নূরজাহান ফের বলতে থাকেন, এই ছেলের শাস্তি তো ছোট দাদুভাই নিজ হাতে দিয়েছে। আর বাকি রইল বুয়া, তার ঘরে ছেলে মেয়ে আছে। জেলে গেলে মেয়েদের বিয়ে দেওয়া সমস্যা হয়ে যাবে। আর আমাদের দ্বারা কারোর ক্ষতি হোক তাই চাই না। তাই পুলিশে দিতে চাচ্ছি না। এক কাজ করো তুমি, এই মাসে যে কয়েকদিন কাজ করছে হিসেব করে সেই টাকাটা ওকে দিয়ে দাও। আর এক্ষুনি ওকে আমার চোখের সামনে থেকে দূর হতে বলো। কোনো দিনও যেন আমার সামনে আর এই বাড়িতে তীরসীমানায় না দেখে। নিত্য চোখে মুখে বিস্ময় নিয়ে বলে, নানু আপু, তুমি বুয়াকে এমনি ছেড়ে দিচ্ছ, তাও আবার টাকা দিয়ে? ও কাজ করেছে, এটা ওর হক। সেটা তো আমরা মেরে খেতে পারি না। আর ক্ষমা করার খারাপ নয়, তাই ক্ষমাস্বরূপ ও জেলের হাজত থেকে বেঁচে গেল। আর ওরা চেয়েছিল ষড়যন্ত্র করে খারাপ করতে, কিন্তু ওদের পরিকল্পনা তো ভেস্তে গেল। আমি আমার দাদু ভাইয়ের জন্য লক্ষ্মীমন্ত একটা বউ পেলাম, যা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। এই জন্যই এই যাত্রায় ওকে ছাড় দিলাম। থেমে, যাও তোমার রুমে যাও। ইভান দাদুভাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। নাতবউ যাও। আর ছোট বৌমা, তুমি দিব্যকে ফোন করে আসতে বলো। আর সব শুনে একটা জিনিস ভালো লাগলো, দিব্য ইভানের জন্য টানটা দেখে। কথায় আছে না, রক্তের সম্পর্ক কখনো ধোয়া যায় না, পানি কাটলেও দুই হয় না। খুব গর্ব করে বললেন নূরজাহান। বলতে গিয়ে দু চোখ তার চিকচিক করে ওঠে। নীতি হালকা হাসার চেষ্টা করে বলল, যাই, রুমে গিয়ে রেস্ট নেব, মাথাটা ভীষণ ধরেছে। কালকে তো আবার হোস্টেলে ফিরতে হবে। সামনের মাস থেকেই সেমিস্টার ফাইনাল। মাম্মা, আমি আজ এক্ষুনি ঘুমিয়ে পড়বো, তাই ডিনারের জন্য ডেকে প্লিজ আমাকে ডিস্টার্ব করো না, কেমন? অনেকক্ষণ ধরে নিজের সাথে যুদ্ধ করে সবার মাঝে মুখে হাসি টেনে দাঁড়িয়েছিল নীতি। ওদিকে ভেতরটা আজ তার বড্ড ক্লান্ত। নীতির একলা থাকতে ইচ্ছে করছে। কয়েকটা শব্দ গুছিয়ে সুন্দর করে মিথ্যে বলে রোমে চলে যায়। হ্যাঁ, তবে এটা সত্যি, কালকে সে হোস্টেলে যাচ্ছে, তার ছুটি শেষ। রুমে গিয়ে ক্লান্ত শরীরটা নিয়ে বিছানায় ধপ করে বসে তনুজা। হাত দুটো বিছানায় ঠেস দিয়ে দৃষ্টি মেঝেতে নিবদ্ধ করে নিশ্চুপ রয়। ইভান রুমের মাঝে দাঁড়িয়ে শার্টের হাতার কাছের বোতাম খুলতে খুলতে তনুজার দিকে চাইল। দাঁত দিয়ে ডান পাশে নিম্নষ্ট চেপে ধরে কিছু পল তনুজাকে দেখল, পরপর গম্ভীর স্বরে শুধোয়, তুমি ঠিক আছো? তনুজা মাথাটা তুলল। ক্লান্তিতে ভারী হয়ে আসা ঘন পল্লব তুলে পূর্ণ দৃষ্টিতে ইভানের দিকে তাকায়। দুজনের চোখে চোখ পড়ল। ইভান ভ্রু বাঁকিয়ে বলল, না বলে তোমাকে কেমন যেন লাগছে, অসুস্থ ফিল করছো কি? তনুজা আরেক দফা বিস্মিত হয়। সত্যি তার কেমন অস্থির অস্থির লাগছে, মাথাটা ঝিমঝিম করছে, সাথে কোনো কিছুই ভালো লাগছে না। মিহিস্বরে জবাব আসলো, না, ঠিক আছে আমি। ইভান শার্টের বাটন খুলতে খুলতে বলল, ও আচ্ছা।
ভেতর থেকে প্রশ্নটা এবার বেরিয়ে আসতে চাইল। ইভান জিজ্ঞাসা করল, আচ্ছা একটা কথা, লেমন কিভাবে তোমায় চিনে? নীতি যেটা বললো, কেমন চেনে মনে হলো? তনুজার শ্বাস প্রশ্বাস বেড়ে গেল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলে, কেমন জানি মনে হয়। কি হলো মনে? ইভানের কপালে খাস পড়ে। সে বলে, না, তেমন কিছু না। আর আমার প্রথম প্রশ্নের উত্তরটা এখনো দিলে না। তনুজা বসা থেকে ঝট করে উঠে দাঁড়ায়, কথাটা এড়িয়ে যায়। মাথা ধরেছে, ফ্রেশ হব। পরপর লম্বা পা ফেলে ওয়াশরুমে ঢুকে তনুজা বেসিনের সামনে দাঁড়ায়। ট্যাপটা ছেড়ে দুহাতে পানি নিয়ে চোখে মুখে ছিটায়। মুহূর্তেই মুখে থাকা পথের আলগা ধুলো ধুয়ে মুছে সাফ হয়ে যায়। ইস, এমনি করেই যদি কিছু মুহূর্ত পর আর পুরনো স্মৃতি মুখে জমে থাকা আলগা ধুলোর মতন সাফ করা যেত, তাহলে বেঁচে থাকাটা সহজ হতো, নিজেকে হালকা লাগতো। তবে তনুজা দৃঢ় প্রত্যয় নেয়, সে নিজেকে দ্রুতই গুছিয়ে নেবে। রাত্রি 11টা পেরিয়েছে। রাস্তার পাশে থাকা ল্যাম্পপোস্টের হলদে বাতিগুলো টিমটিম করে জ্বলছে। ব্যালকনিতে দাঁড়িয়ে ইভান দুহাত ট্রাউজারের পকেটে গুজে শটান দাঁড়িয়ে। আজ আর বাইরে যায়নি সে, কেন জানি ইচ্ছে করল না। তনুজা ধোয়া ওঠা কফির মগ হাতে রুমে আসে। রুমে চোখ বুলিয়ে ইভানকে দেখতে না পেয়ে ব্যালকনিতে যায়। দিদুন খানিকক্ষণ আগেই বলেছিল, দাদুভাই আজ বাড়িতেই রাতে খাবার খেলো, বাইরে যায়নি, এটা খুব ভালো। আর এই যে মেয়ে, সব সময় তো দেখি কেমন মুখ ভার করে থাকো, যত অমাবস্যা গ্রহ যা আছে সব তো নিজের মুখেই লাগিয়ে রাখো। স্বামীর সামনে সব সময় হাসি খুশি থাকতে হয় আর সেজে গুজে। তোমার তো এসবের বালাই নেই। আগে দাদুভাই রাতে কফি খেত, কড়া করে বানানো, তা আজ তুমি নিজে বানিয়ে নিয়ে দিবা। আমার আগের মতো হোক সে, ওইসব ছাইপাশ গিলার অভ্যাস বাচ্চা দিয়ে সুন্দর করে বাঁচতে শিখুক। আরও হ্যানত্যান বলতে থাকে। তনুজা কথা মতো কফি বানিয়ে আনে। রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে ইভান। তনুজা খানিকটা দূরত্বে দাঁড়িয়ে হালকা কেশে নিজের উপস্থিতি জানান দেয়। পরপর কাছে গিয়ে কফির মগ বাড়িয়ে বলল, আপনার কফি। ইভান কিছু না বলে তনুজার মুখের দিকে তাকিয়ে রয়। তনুজা অপ্রস্তুত হয়, ঢোক গিলে বলে, দিদুন পাঠিয়েছে। তনুজার মুখ নিষ্কৃত রোবটের মতন শেষাক্ত কথাটা ইভানের কাছে ভালো লাগলো না। ইভানের অবচেতন মন কেন জানি শেষাত্মক কথাটায় বিরক্ত হয়। প্রথমে তনুজাকে কফি হাতে দেখে একটু অবাক হলেও শীতল বাতাসের ছোঁয়ার মতন মনের কোণে শীতলতা অনুভব হয়। ইভান হাতটা বাড়িয়ে কফির মগ ধরতে গিয়ে তনুজার আঙুলে ছোঁয়া লাগে। ইভান পরপর কফির মগে চুমুক বসায়। তনুজা রুমের দিকে অগ্রসর হয়। এমন সময় ঠান্ডা গলার স্বর আসলো, রোজ রোজ তোমায় কোলে তুলে আমার হাত দুটো ব্যথা হয়ে গেছে, তাই বলছি সোজা বিছানা শুয়ে পড়বে। তনুজার দুগাল লজ্জায় লাল হয়ে যায়, কান দিয়ে উষ্ণ ধোঁয়া বেরোয়। সে কি ইচ্ছে করে এমন করেছে নাকি? জাগতে গিয়েই তো কাল চেয়ারে ঘুমিয়ে পড়েছিল। তনুজা লম্বা পা ফেলে রুমে চলে যায়। ইভান ছোট্ট করে কফির মগে চুমুক দিয়ে আকাশ পানে তাকায়। সে ভাবতে থাকে কি করবে, জীবনটাকে সবার মতো গুছিয়ে নেবে কি? আগে তনুজার সাথে কথা বলা জরুরি। মেয়েটা আসলেই লাজুক, নাকি ভেতরে রহস্য আছে কোনো? মেয়ে মানুষকে বিশ্বাস করতে ইভানের বড্ড বেশি ভয় হয়। আবার যদি সে ঠকে যায়? এখন যেভাবে চলছে দুজন দুজনের মতো, দায়িত্ববোধ আর লোক দেখানো সব, দুজনের কারোরই টান মহাব্বত নেই। যা হচ্ছে এই নামে মাত্র বিয়ের দায়িত্ব থেকে। ইদানিং মেয়েটা তাকে আকর্ষিত করে, তবে ঠকে যাওয়া, প্রতারিত হওয়ার ভয়ে আড়ষ্ট হৃদয় বাধা হয়ে দাঁড়ায়। মেয়ে জাতিকে বিশ্বাস করা মানেই চরম ভুল। এই ভুল কি আর একটিবার করবে ইভান? উত্তর প্রস্তুত করতে পারছে না সে, বড় বেশি দ্বিধা দ্বন্দ্বে ভুগছে সে। দুনো মনে আছে সে। রাত 1টা বাজতে চলেছে। মাত্র বাড়ি ফিরেছে দিব্য। মা ফোনের পর ফোন দিয়ে অতিষ্ঠ করে ফেলেছিল। অবশেষে বাধ্য হয়ে কেবল আসলো সে। ডিনারের কথা বলতে সোজা খাবে না, ক্ষুধা নেই বলে দেয়। দিব্য বিছানায় বসে মাথা নিচু করে, পাশে শিরিন কান্না ভেজা চোখ নিয়ে বসে। ছেলের মলিন মুখ দেখে ভেতরটা হুহু করে কেঁদে উঠেছে। গিলে নেওয়ার শত চেষ্টা করেও ব্যর্থ হয়। দু চোখ বেয়ে ঝরঝরিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আচমকা দিব্য মায়ের কোলের ওপর মাথা রেখে শুয়ে পড়ল। দুহাতে কোমর জড়িয়ে পেটে মুখ গুজে বলল, মামা, আমি একটু আদর করবে? আমার না ভীষণ কষ্ট হচ্ছে, আমি একটু আদর করো না মামা।
ইস, ছেলেটা আজ এভাবে বলছে, ওর ভেতরে কতই না কষ্ট হচ্ছে। শিরিনের ভেতরটা মুচড়ে উঠল, দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে নিঃশব্দে কেঁদে উঠলেন। হাতটা ছেলের চুলের ভাঁজে চলে যায়, মুখে কিছুই বলতে পারলেন না। কিছু সময় নীরবে কাটে, অতপর দিব্য বলে, মামা, তোমার ছেলে খুব খারাপ, খুব খারাপ। তার দ্বারা ভালো কিছুই হয়নি। সে যা করেছে সব রং ছিল, কোনোদিন ভালো কিছু করেনি। তোমার ছেলে বদমেজাজি, রাগী, তারপর বাজে চরিত্রের। আমি খুব খারাপ, তাই না মামা? শিরিন সুলতানা নাক টেনে নেন, দিব্যর চুলের থেকে হাতটা সরিয়ে দুহাতে ছেলের মুখটা উঁচু করে ধরলেন, কপালে সারা মুখে চুমু দিয়ে বললেন, মোটেই আমার ছেলেটা খারাপ নয়। আমার ছেলে আমার কাছে বেস্ট। আমার সোনা বাচ্চা, আমার আদরের মানিক। আমার বাচ্চা তো খুব ছোট, কতটুকুই তার বুদ্ধি। তাই এই বয়সে একটু একটু ভুল করলেও সে এতটা খারাপ হয়ে যায়নি। আর তোমার রাগ জিতে আমি কখনোই বিরক্ত হই না দিব্য। এই যে এখন তুমি কেমন চুপচাপ নিয়ে আছো, এভাবে তোমাকে মানাচ্ছে না। তুমি রাখবে, জিদ করবে, তাতেই আমার কাছে তোমায় মানাবে। আমার সোনা বাচ্চাটা, তুমি সবটা ভুলে যাও, নতুন করে শুরু করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। মামা, প্রকৃতির বিচার কথাটা মিথ্যে নয়। দিব্য সোনা আমার, তুমি তো খুব স্ট্রং, তাহলে আজ কেন এভাবে বলছো? আর তুমি এমন এমন কোনো বড় অন্যায় করনি। তুমি না জেনেই হয়তো ইভানের উপকার করেছো। তৃষা কখনোই ইভানের বউ হওয়ার যোগ্য ছিল না। দিব্য থামিয়ে দিয়ে বলে, মামা, আমার পাসপোর্ট তো তোমার কাছেই, কালকে ওগুলো আমাকে দিয়ে দিও। পাসপোর্টের কথা শুনে বুকের ভেতর ধক করে ওঠে শিরিনের। তবে কি দিব্য বাইরে চলে যাওয়ার ডিসিশন নিয়েছে? রোদ্দুজ্জ্বল ঝলমলে নতুন দিন। সকাল থেকে কিচেনে রান্না করতে খুব ব্যস্ত তনুজা। নতুন বুয়া এখনও ঠিক করা হয়নি। ওদিকে শিরিন সুলতানের মাথাটা ধরেছে, তাই এখনও নিচে আসেনি। আজ সকল কাজ স্রোতস্রোত হাতে একা একাই করছে তনুজা। এতটুকু দম ফেলানোর ফুসরত মিলছে না তার। টেবিলে নাস্তাগুলো এক এক করে সাজানোর সময় তামান্না এসে চেয়ার টেনে বসল, কপাল কুঁচকে ঠোঁট বাঁকিয়ে বলল, আজ এত বেলা হয়েছে, তা কেউ ডাইনিংয়ে এখনো আসছে না যে? আর এসেই বা কি করবে? এখনো তো ব্রেকফাস্ট তৈরিই হয়নি। তা কি এত রান্না করলে যে এত বেলা হয়ে গেল? একা হাতে সব কিছু করতে যে ঢের সময় লাগে, যে নিজে রান্না করে তা কেবল সেই জানে। শুয়ে বসে শরীর না নাড়িয়ে চলা মানুষ তা কি করে জানবে আর বসবে? তনুজার জায়গায় অন্য কেউ হলে এভাবে বলতে দুবার ভাবত না, কিন্তু তনুজার ধাতে নেই কারোর সাথে রুড আচরণ করা। তাই তো সে স্বভাব সুলভ নম্র স্বরে প্রত্যুত্তরে বলল, সরি ফুপি, একটু দেরি হয়ে গেল। পরোটা, আলুর দম, কালাভুনা আর সবজি। সামনে পরোটার প্লেট থেকে একটা পরোটা উঁচুতে তুলে নাক সিটকিয়ে তনুজার দিকে তাকালো তামান্না। রুড়ো গলায় চেঁচিয়ে বলল, পরোটা? আমার রুটি কই? পরোটা বানিয়েছো ঠিক আছে, তবে জানো না তুমি আমি তেলে ভাজা পরোটা খাই না। আমার জন্য তেল ছাড়া সেকে নিতে পারতে। তেলে চুপচুপ করছে সবগুলো। এখন আমি কি দিয়ে ব্রেকফাস্ট করব শুনি? ছোট্ট একটা দীর্ঘশ্বাস বেরোয় তনুজার বুক চিরে। পরপর বলে ওঠে, আপনার জন্য রুটি করেছি, কিচেনে আছে, নিয়ে আসছি আমি। এই বলে কিচেনে পা বাড়াবে তনুজা, এমন সময় নজরে আসে গায়ে আটশাট পিত রঙের শার্ট, হাতার অস্তীর্ণ কোনোই অবধি গোটাতে গোটাতে এদিকে তাকিয়ে সিঁড়ি ভেঙে নামছে ইভান। ইভানের মুখাবয়ব বড্ড শান্ত, ধূসর চোখজোড়া স্থির। সেদিনের কথা মনে পড়তেই তনুজা চমকায়, অপ্রস্তুত হয়। সবটা শুনে থাকলে যদি সেদিনের ন্যায় ফুপিকে তেড়া করে কিছু বলে ওঠে ইভান, এই নিয়ে তনুজার ভেতর আতঙ্কের সৃষ্টি হয়। পরপর নজর সরিয়ে তনুজা কিচেনের দিকে পা বাড়ায়। ইভান চেয়ার টেনে বসে। এক এক করে নূরজাহান বেগম, তারপর দিব্যর বাবা শাহরিয়ার মির্জা আসলেন। ইভান প্রথমে কথা তুলল, দিদুন, শুধু রান্নার জন্য 2টো বুয়া রাখবে। তুমি না বলে আমায় বলবে, আমি আজকের মধ্যে ঠিক করে দেব। নূরজাহান বললেন, একটা তো ধোয়া মোছার জন্য আছেই, আর রান্নার কাজে সাহায্য করার জন্য আবার দুটো নিয়ে কি হবে দাদুভাই? বাড়ির বউ আছে, কাল এটাকে বিদায় দিয়েছি, আর একটা ধীর স্থিরভাবে দেখে শুনে ঠিক করব। তনুজার কলেজ আছে, তারপর একজনকে সবসময় অহেতুক অর্ডার করা মানে তার উপর জুলুম করা। যারা নিজে কিছু না করে অর্ডার করবে তাদের জন্য হলেও দরকার আছে।
আচ্ছা, তোমাকে দেখতে হবে না, আমি নিজে আজকে দুজনকে ঠিক করে পাঠিয়ে দেব। নূরজাহান ঢের বিরক্ত হয়, তবে আর কথা বাড়ালেন না। তামান্নার মুখটা থমথমে হয়ে যায়, ভেতরে ভেতরে রাগে হিস করতে থাকে। ভাইপো ইনডিরেক্টলি বলল, তার বউয়ের উপর অহেতুক অর্ডার করে সে। মুখটা রাগে অন্ধকার হয়ে যায় তামান্নার। নূরজাহান তামান্নাকে উদ্দেশ্য করে শোধালো,